হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার স্টোরি দেখবে, মানে রিকভার ভিডিও দেখবে, আজকে বুঝতে পারবে যে মানসিক সমস্যাতে মানুষ কতটা ছটফট করে, কতটা অস্থির হয়, কত ডক্টর চেঞ্জ করে। কোনোদিন নিজেকে বিশ্বাস করাতে পারে না যে মানসিক সমস্যা কী, অন্যকে বিশ্বাস করাতে পারে না যে আদৌ আমার কতটা কষ্ট হচ্ছে। এই বোনটির তোমরা যদি রিকভার ভিডিওটা দেখো, তো তাহলে বুঝতে পারবে যে সে কতটা কষ্ট করেছিল। কষ্ট, মারাত্মক কষ্ট হয় মানসিক সমস্যাতে, একমাত্র তারাই ফিল করতে পারবে যাদের আদৌ হয়েছে। আর যাদের হয়নি তাদেরকে বোঝানো মুশকিল বলতে ইম্পসিবল। তো আজকে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড়। এবার সাপোজ এটা একটু লং ভিডিও হয়ে গেছে এই কারণে, কারণ কি, এবারে যারাই মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের তো প্রায় এই বোনটার সমস্যা স্টার্ট হয়েছিল 5 বছর আগে থেকে। তো আমার মতে প্রায় সেকেন্ড বারও তার আবার গুরুতরভাবে হয়ে গেছিল। তো তার গল্পটা তাও কমের মধ্যে প্রায় 30 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটা। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে বোনটা কতটা কষ্ট করেছিল, কতটা। এখনও সে পুরোপুরি সুস্থ না, কিন্তু যতটা সুস্থ, তোমরা যদি এর গল্পটা শোনো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সে কী কষ্ট দিয়ে মানে দিন কাটিয়েছে। তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো, দিয়ে বলবো না এখন কেমন আছো। ভালো আছি দাদা। ভালো বলতে কতটা ভালো? অনেক ভালো, অনেক আগে থাকতে অনেক ভালো। যে তোমার এই যে মানসিক সমস্যা কোথা থেকে শুরু হয়েছে, প্রথম থেকে যদি গল্পটা সবার সাথে শেয়ার করো। হ্যাঁ, প্রথম বলতে আমার একটা মামা ছিল, আমার নিজের মামা। তো 5 বছর আগে মামাটা গলায় খাবার আটকে মারা গেছিল। 5 বছর আগে? তো মারা গেছিল বলতে মানে আমি খুবই ক্লোজ ছিল। তো মামাটা আমার হাতের পরে হসপিটালে নিয়ে যেতে যেতে আমার হাতের পরে মামা মারা গেছে। তো ওই মুহূর্তে আমি নিতে পেরেছিলাম না। এবার ফার্স্ট আমার গা হাত পা কাঁপে ওই মামার পায়ে যখন মানে নিয়ে আসে, যখন হলুদ মাখায় তখন। তো আমি অতটা বুঝে পাইনি। তো ওই মামা মরে যাওয়াতে আমি খুব ভেঙে পড়েছিলাম। তো ওরকম কষ্ট করে চলছিলাম। তো চলার পরে মামার কাজ হয়ে যাওয়ার 2 মাস পরে আমার একটা মানে হঠাৎ আমি একটু পাউরুটি আর কলা খেয়েছিলাম। বুঝলাম না, তো এটা কি বললা, পা ওঠে না কি বললা? পাউরুটি পাউরুটি আর পা কলা খেয়েছিলাম। পাউরুটি আর কলা তো ওটা খেয়েছিলে? ওটা তো মনে মনে ছিলই, ভালো লাগতো না, মন খারাপ লাগতো, মন বসতো না। তো যাই হোক, এবার ওটা খাওয়ার পরে না হঠাৎ যেন আমার কেমন মাথাটা ঘুরে উঠলো। ঘুরে ওঠার পরে তারপরে মানে গা গুলাচ্ছে, মানে প্যানিক অ্যাটাক যেটা হয় ওরকম, গা হাত পা ঘেমে যাচ্ছে, কেমন একটা দম টম বন্ধ হয়ে যাচ্ছে কেমন একটা। তো আমি ভাবলাম গ্যাসের থেকে হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়েছি, মানে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, ওখানে একটু চোখ মুখে জল দিয়ে মানে মাটা সবাই ছিল, ডাক্তার কাছে নিয়ে যেতে প্রেশারটা হাই হয়ে গেছে। এবার ওরকম করতে করতে ডাক্তার দেখায়, বারবার বারবার বলে প্রেশার হাই, প্রেশার হাই। কেউ বলে যে আমার মামার হয়তো কোনো ছায়া পড়েছে, হয়তো মামা ভালোবাসতো তো খুব, এরকম একটা ব্যাপার, নানান চলে সবকিছু। তা যাই হোক, বেশ কিছুদিন ওরকম থাকার পরে আমি আবার সুস্থ, আমার মানে নর্মাল যে লাইফ সেটাই ইয়ে করলাম। তো থাকার পরে আবার বেশ কিছুদিন পরে মানে আমার আবার হঠাৎ একদিন ওরকম মানে শরীর খারাপ লাগে, মাথা ঘুরে। হ্যাঁ। কতদিন পর এটা, কতদিন পর বা কতদিন আগে এটা? এটা 5 বছর আগে হয়েছিল। 5 বছর পর মানে 5 বছর ওই মামা মরার পরে হওয়ার পরে আবার 6 মাস পরে হঠাৎ আমি কলে জল আনতে গেছি। জল আনতে গিয়ে হঠাৎ যেন আমার মাথাটা কেমন ঘুরলো। তো আমি কলে ড্রাম রেখে দিয়ে আমার মাকে এসে বলছি, কি বাপের বাড়িতেই ছিলাম তখন, মাকে এসে বলছি মা আমার না কেমন মাথাটা ঘুরছে, আমি জল আনতে পারিনি। মা বলছে কি হয়েছে, ঠিক আছে বস, হয়তো শরীরটা দুর্বল লেগেছে। হঠাৎ যেন আমার গা হাত পা ঘেমে যাচ্ছে, আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে, আবার সে প্যানিক অ্যাটাক। হুম। চোখ মুখে জল করে, মানে তখন আমি অনেকদিন ভুগেছিলাম। তো আমি তখন ভাবতাম না, মানে বুঝতেই পারিনি, যে কেউ আমাকে বলেওনি বা আমি জানতামও না যে আমার মানসিক প্রবলেমের জন্য হচ্ছে, যেটা এখন বুঝতে। এবার মামা ওই ওখানে ওরকম হওয়ার পরে তারপরে প্রেশার খাওয়ার পরে বেশ আবার 7-8 মাস মতন সুস্থ ছিলাম। আবার ওরকম হলো, হওয়ার পরে ভালো লাগতো না, ঘরে শুয়ে থাকতাম, মাথা ঘুরতো, শরীর দুর্বল লাগতো, পেটে একটা অসুস্থ হতো, ভেবেছিলাম গ্যাসের থেকে হচ্ছে। তো তখন আমার হাজবেন্ড আমাকে আরজি করে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে তখন ওরা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা। আমি বললাম এই এই হয়েছে স্যার। তখন আমাকে নার্ভের ডাক্তার করে রেফার করেছিল, করলে তখন ওখান থেকে আমাকে একটা নার্ভের ওষুধ দিয়েছিল। হুম। তো দেওয়ার পরে একজন দিয়ে দিচ্ছে, ওই নার্ভের ওষুধ খেলে না জীবন। তখন আমি বলছি ধুর, গ্যাসের প্রবলেম। তারপর আমি মানে
ওনার কথা শুনে খেলাম না। না খাওয়ার পরে বেশ কিছুদিন মন মরা থাকলাম, ভালো লাগতো না। তার মধ্যে আমার মেয়ে পেটে আসলো। মেয়ে আসার পরে মানে মেয়ে যতদিন আমার মানে প্রেগনেন্সিটা চলেছে ততদিন মানে আমার এরকম ডিপ্রেশনে আমি ছিলাম। ভালো লাগতো না, রান্না করতে ইচ্ছা করতো না, কাজ করতে ইচ্ছে করতো না। ভেবেছিলাম হয়তো মেয়ে মানে এরকম টাইমে তো এরকম হয়। এবার যাই হোক আমি মানে ওরকম ভাবে চলার পরে আমার মেয়ে হওয়ার পরে আমি ঠিক হয়ে গেছি। তো মেয়ে হওয়ার 3-4 বছর ধরে তো আমি ভালোই ছিলাম দাদা। তারপরে হঠাৎ একদিন মানে তখন আমার শ্বশুর বাড়িতে আমি রয়েছি। শ্বশুর বাড়িতে থাকার পরে প্রায় আমার এরকম গ্যাস 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 কমে না, জল খেলেও গ্যাস হয়, কিছু খেতে পারি না এরকম গ্যাস হয়। অনেক জায়গায় নর্মালি টুকটাক ডাক্তার দেখায়, অনেকে গ্যাসের ওষুধ দেয়, অনেকে বলে যে ওষুধ খাওয়ার পরে তোমাকে আমি আগে দেখো কি হয় তারপরে পরীক্ষা নিরীক্ষা করবো। এরকম যাই হোক এরকম গ্যাস গ্যাস চলতেই থাকে, অনেক কিছু করি, যে যেমনটা বলে তেমনটাই করি আমি। তো কখনো জিরে ভেজানো জল খাচ্ছি, কখনো বাসি বেটে চাল ধোয়া জল খাচ্ছি, মানে চাল জল যে যেমন বলছে আমি তেমনই ট্রাই করছি। গ্যাস আমার কমছে না। তো যাই হোক এক মানে শ্বশুর বাড়িতে শাশুড়ি টাশুড়ি কেউ নেই, আমার হাজবেন্ডও বাড়িতে নেই। তো আমার মেয়েকে নিয়ে আমি আছি, আমার ছেলে মেয়েকে নিয়ে। তো আমার হঠাৎ দেখছি একদিন মাথাটা ঘুরলো, তো মানে উঠে দাঁড়িয়েছে, মাথাটা ঘুরলো। তো আমি ভাবছি হয়তো শরীরটা দুর্বল, সেই কারণেই বোধহয় আমার মাথাটা মানে ঘুরছে। তখন আমি ভাত খেয়ে নিয়েছি দুটো। ভাত খাওয়ার পরেও দেখছি শরীরে একটা আনচান করছে। আর আমার একটা খুব মানে স্বভাব আছে যে আমার ওই জিনিসটাই যখন হতো না তখন আমি দৌড়ে ছুটে মানে যেখানে লোকজন থাকতো সেখানে চলে যেতাম। এরকম একটা ভয়, সেখানে গিয়েও আমি শান্তিতে থাকতে পারতাম। তা যাই হোক আমার পাশ করে একটা মামির কাছে চলে গেছে শুতে। আমি ওনাকে করি বুঝতে দিইনি কিছু। তো আমি বলছি মামি গল্প করছি, কিন্তু উনি ওনার মতো গল্প করছেন, আমার মাথার মধ্যে চলছে, আমার তো মাথা ঘুরেছে, আমার তো শরীরে অসুস্থ লাগছে। তো আমার মেয়েকে ওনার কাছে ঘুম পাড়িয়ে আমি বলছি কি মামি আমার মেয়েকে দেখো আমি একটু পটিতে যাচ্ছি। দাদা আমি পটির থেকে এসেছি, দরজা খুলে রেখে গেছি একা একা, এসে চোখ মুখে জল দিয়েছি, খুব অস্বস্তি লাগছে। এবার শাশুড়িকে ফোন করেছি, মা তুমি কখন আসবে? বলছে এই তো একটু পরে চলে আসছি। তো আমার শাশুড়ি এসেছে। শাশুড়ি আসার পরে আমাকে বলছে কি হয়েছে তোর? আমি বলছি মা আমার খুব মানে পেটের মধ্যে জ্বালা করছে, খুব একটা অস্বস্তি হচ্ছে। তা আমার শাশুড়ি বলছে তাহলে তুই একটা কাজ কর, আমি গ্লুকন্ডি এনেছি, তুই গ্লুকন্ডির জল খা। এবার সেই গ্লুকন্ডির জল খেয়ে যেন আমার আরো বেড়ে গেল পেটে জ্বালাটা। এরকম ভাবে চলছে, আমি উঠছি নামছি, ওপরে থাকি, আমি একবার ওপরে যাচ্ছি একবার নিচে আসছি, আমার অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগার পর আমার মাসি শাশুড়ি আবার আমাদের বাড়িতে এসেছে, আর আমার একটা মামা শ্বশুরের ছেলে দেওর থাকতো। হুম। এবার তখন ও মানে পাশে থাকতো। তো তখন ও আমাকে বলছে যে বৌদি কি হচ্ছে, তুমি কেন এত অস্থির হচ্ছে? আমি যে কি জানি আমার না খুব পেটে জ্বালা করছে। মানে বলতে বলতে একটু আমি বলছি আমি একটু বমি করবো বলে আমি বমিটা করতে গেছি, করে উঠে মানে আমার মাথা ব্যথার মধ্যে চক্কর দিচ্ছে, কেমন একটা হচ্ছে, কমাতে পারছি না, আমার কষ্টটা কোথায় হচ্ছে। তখন আমি বলছি কি তুমি মাসিকে একটু ডাকো না, আকাশ, ওর নাম আকাশ। তখন ওই মাসিকে ডেকেছে, আমি মাসিকে ধরে কাঁদছি, মাসি আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব পেটে জ্বালা করছে। তখন মাসি বলছে এত পেটে জ্বালা তোর কিসের থেকে হয়? গ্যাসের থেকে কারোর এত পেটে জ্বালা হয়? তখন আমার পাশে একটা ডাক্তার ছিল, ওকে ফোন করেছি, দাদা তুমি নিয়ে আসো, আমার দেখো কেমন একটা হচ্ছে। এবার ও এসেছে, এসে বলছে তুমি ওষুধ খেয়েছো? আর আমার ঘরে প্রচুর মানে তোমার গ্যাসের ওষুধ থাকতো, লিকুইড থেকে শুরু করে বিভিন্ন রকমের, তা আমার জন্যই শুধু সেটা। তা তখন বলছে তুমি কি ওষুধ খেয়েছো? আমি ওনাকে দেখাচ্ছি আমার এত গ্যাসের ওষুধ। বলছে তুমি একটু ঠান্ডা হয়ে বসো, তোমার প্রেশারটা খুব বেড়ে গেছে। ও আমার প্রেশার মাপলো, প্রেশারটা খুব বেড়ে গেছে। তখন আমি বলছি আমার কোনো প্রবলেম হবে না তো? বলছে না তোমার কোনো কিছু হবে না, তুমি ছো। তখন তুমি যদি না কমে এই ওষুধটা দিচ্ছি, এটা যদি তুমি না কমে তুমি একটা প্যান দিয়ে এনে খাও। আমি বললাম ঠিক আছে। এবার তখন আমার হাজবেন্ডকে আমি বলছি যে তুমি আসার সময় আমার জন্য একটা প্যান্ডি নিয়ে আসবে। তো তখন নিয়ে এসে আমি ভাত টাত কিছু খেলাম না দাদা, আমি রান্নাও করতে পারলাম না। ও বাড়িতে আসলো, বাড়িতে এসে রান্না টান্না করলো। এবার আমার পেট জ্বালা তো মানে রাত্রিবেলা ওরকম করছে। তখন আমি কি করছি, জোর করে করে জল খেয়েছি, খেয়ে গলায় আঙুল দিয়ে বমি করেছি। যে বমিটা করে একটু অস্বস্তিটা কমলো, কমার পরে ওই রাত গেল। রাত যাওয়ার পর থেকে শুরু হলো আমার জীবনের মানে ঘনিয়ে আসা, মানে সেই কাল দিন যাকে বলে নরক যন্ত্রণা শুরু হলো। পেটে জ্বালা, পেটে জ্বালা দাদা আমার কমছে না। আমি পেটের ওপর গামছা দিচ্ছি, হ্যাঁ এত জল খাচ্ছি, এত মিষ্টির জল খাচ্ছি, বাতাসের জল খাচ্ছি, যে যেমন বলছে, পেটে জ্বালা আর আমার কমছে না। আমার মাকে ফোন করে কান্নাকাটি করছি, মা আমার প্রচন্ড পেটে জ্বালা করছে। এবার তখন ফার্স্ট আমি ইউটিউবে সার্চ আমার না পাশের বাড়ি একটা মামিকে জিজ্ঞেস করছি, মামি আমার না প্রচন্ড পেটে জ্বালা করছে জানো, কি যে করি আমি ঠিক হয়ে বসতে পারছি না। তখন ওই মামি বলছি কি তুই একটা কাজ কর, তুই জিরে ভেজানো জলটা খাবি, সকালে উঠে জিরাটা চিবিয়ে খাবি। আমি বলছি কি তুমি কোথা থেকে শুনলে এটা? বলছে তুই যা দেখবি ইউটিউবে অনেক এরকম দেখায় কিভাবে গ্যাস কমে, অনেক সাজেশন দেয়। ফার্স্ট আমি ওখানে দেখলাম, দেখা আমার ফার্স্ট শুরু হলো পেটে জ্বালা কিসের থেকে হয়। প্রথম চ্যাপ্টার শুরু হলো আলসার। আমার মাকে ফোন করে বলছি মা আমার পেটে আলসার হয়ে গেছে, কিচ্ছু করার নেই, আমার পেটে আলসার হয়ে গেছে। আমি মানে পটিতে যাই, আমি মানে কি বলবো তোমাকে, আমি দরজা খুলে রেখে যাচ্ছি, হ্যাঁ। তারপরে মানে আমি শান্তি পাচ্ছি না কিছুতে।
তখন আমি আমার পেটে গামছা দিয়ে শুয়ে থাকছি, এরকম হচ্ছে। তখন আমার বৌদিকে ফোন করেছে, আমার বৌদি বারাসাত থাকে, বৌদিকে ফোন করছি, বৌদি তুমি এক্ষুনি আসো। আর এখান থেকে বনগাঁ থেকে আমার ভাইয়ের বউ আছে, মাকে ফোন করেছি ওকে পাঠাও, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাবো আবার। তার আগে কিন্তু আমার একবার টেস্ট হয়েছে, মানে পুরো রক্ত মানে ব্লাড টেস্ট হয়েছে, তো ওখানে আমার কিছু ধরা পড়েনি, সব ঠিকঠাক আছে, নর্মাল আছে। তো তখন আমি বলছি তুমি ডাক্তার, ওই ডাক্তারে আমার হবে না, তুমি আমাকে এক কাজ করো, তুমি ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো। এবার বৌদিকে নিয়ে সারা মধ্যমগ্রাম ঘুরেছি, ঘোরার পরে ডাক্তার পাইনি, মানে বসেনি ডাক্তার তখন। আর আমার বৌদি বলছে ঠিক আছে তুমি মাথা ঠান্ডা করো, এখন তুমি বাড়িতে যাও, তুমি বিকালে ডাক্তার দেখাও। আমি বলছি না, আমি এক্ষুনি ডাক্তার দেখাবো। তাহলে কোথায় দেখাবো, তুমি চলো তোমার ইচ্ছা মতন। আমি বললাম ঠিক আছে, মধ্যমগ্রাম হসপিটালে আমি ইয়েতে যাবো, মানে এমার্জেন্সিতে যাবো। তখন এমার্জেন্সিতে গেছি, উনি আমাকে বলছে তোমার কি হয়েছে। আমি বললাম আমার পেটে জ্বালা করছে, আমি আমার ঠিকঠাক পটি হচ্ছে না, এরকম আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। উনি আমাকে আরো ভয় দেখিয়ে দিয়েছে, ডাক্তার একটা নার্স ছিল, বলছে তোমার তাহলে পেটে আলসার হয়েছে, তোমার কালো পায়খানা হচ্ছে, তুমি বুঝতে পারছো না, এমন করলে তো তোমার পুরো রক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে তুমি তো বুঝতেই পারবে না, তুমি ইমিডিয়েট কলকাতায় গিয়ে ডাক্তার দেখাও। আমি বললাম ঠিক আছে। এবার আমার বরকে ফোন করেছি, আমি বলছি দেখো ডাক্তার আমাকে এই বলছে, তুমি আমাকে কালকে আর্জি করে নিয়ে চলো। ও বলছে তুমি ঠান্ডা হয়ে এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে চুপ করে বসো, তারপরে আমি দেখছি কি করা যায়। আমি বাড়িতে গেলাম, আমার মন তো শান্তি পাচ্ছে না, আমি আবার দেখছি, সার্চ করছি পেটে আলসার হয়েছে। ওখানে ফার্স্ট দেখলাম যে মানে আলসারের এতে মানে লিভারে ঘা হতে পারে, আলসার অনেক দিক থেকে হতে পারে। তো ওটার মধ্যে টিপ 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 করছে, কি হলো আমার। এবার আমার টেনশন শুরু হলো, এরকম করতে করতে দাদা মানে সব সময় আমার মাথার মধ্যে ইউটিউবে আমি কিভাবে জ্বালা করে, কেন কি হয়, কখনো দেখা কখনো এ হচ্ছে, 24 ঘন্টা মাকে ফোন করে কাঁদি, মা জানো আমার পেটের মধ্যে জ্বালা করছে, কিছু হয়ে গেছে। তার মধ্যে আমার বর আমাকে একটা জায়গায় মানে পেটের শেকড় টেকড় তোলে না, ও বলছে তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখছি কি করা যায়। তখন বলছি কি অনেক সময় না পেটের শিকড় গাছ হলে ওরকম হয়, তা চলো সেখানে তোমাকে নিয়ে যায়। এবার আমাকে ওখানে নিয়ে গেছে, সকালবেলা পরের দিন নিয়ে গেছে, তারপরে পেটের থেকে শিকড় তুললো, আমাকে দেখালো গাছ তুলো, আর একটা ওই ওষুধ দিল বোতলে, বললো খালি পেটে খাও। এবার ও আমাকে নিয়ে আসতে, আমি বাইকে বসতে পারছি না, আমি যেন মাথা টাথা ঘুরে পড়ে যাচ্ছি। ও আমাকে বলছে তুমি এক কাজ করো, কি খাবা বলো। আমি বলছি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমি শুধু জল দিয়ে ভাত খাবো, তুমি নাও আর তাড়াতাড়ি বাড়ি চলো, আমার কেমন হচ্ছে, আমি রাস্তার মধ্যে দাঁড়াতে পারছি না, আমার কেমন হচ্ছে। ওই ফার্স্ট কিন্তু আমি মানে ওই শুরু হলো আমার প্রথমে, মানে লোকজনের ভিড়ে আমি যেতে পারলাম না। এবার ও বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে বললো ঠিক আছে তোমাকে আমি কালকে 2 দিন ওয়েট করো, আমাকে 2 দিন টাইম দাও, আমি তোমাকে কলকাতায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। এবার বাড়িতে রয়েছি, বাড়িতে থাকার পরে কাজ করি, সকালে উঠে আর মন ভালো লাগে না, মন অস্থির, কোথাও গিয়ে বসতে পারি না, কখনো ওপরে যাচ্ছি কখনো নিচে আসছি, কিছুই আর ভালো লাগে না, সংসার ধর্ম কাজকর্ম কিছুই ভালো লাগছে না। এমনি নর্মাল টাইমে আমার 8টার সময় চান করে পুজো দিয়ে হয়ে যেত, সেই মানুষ মতন শুয়ে আছি, শরীর দুর্বল, ভালো লাগছে না, মাথায় টেনশন। আর ফোনের মধ্যে ওই দেখবো, আমার ছেলে আমাকে বলে কি মা তোমার মাথায় খারাপ হয়ে গেছে, তুমি 24 ঘন্টা ওইগুলো দেখবো তো তোমার কি হবে, এরকম বলছে আমার ছেলে আমাকে। আমি যে তুই চুপ কর, তুই কি বুঝবি। আর মাকে ফোন করে 24 ঘন্টা কাঁদবো মাকে ফোন করে। হ্যাঁ, তখন মা বলছে তুই ঠান্ডা হ, দেখা যাক কি করে। এবার আবার সেই রান্না বান্না করলাম, রান্না করে ভাত খেতে বসেছি। চিংড়ি মাছ দিয়ে, পটল আলু চিংড়ি মাছ দিয়ে আমার মাইন্ডকে আমি সাজিয়ে রেখেছি, ওই তরকারিটা খেলে আমার পেটের মধ্যে আবার জ্বালা করবে, আমি ভাবছি। সেরকম আমার ভাত খাওয়ার পরে আমার পেটে জ্বালা হলো। আমি আমার ছেলেকে বলছি শিগগিরই গুছিয়ে নে, বলছে কেন মা। আমি যে আমার শরীরের মধ্যে কেমন হচ্ছে, আমি এক্ষুনি বড় মামার বাড়ি চলে যাব। আমার পাশেই মানে আধা ঘন্টার রাস্তায় আমার দাদা বৌদি থাকে, বৌদিকে ফোন করেছি, বৌদি আমার কেমন হচ্ছে, আমি এক্ষুনি যাব। সেই দুপুর রোদ দূরে আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে গেলাম দাদার বাড়িতে। দাদার বাড়িতে গিয়ে ওরকম পেটের মধ্যে জ্বালা করছে, বৌদি পেটে গামছা দিচ্ছে, এ করছে, কান্নাকাটি করছি, দাদার পায়ে ধরছি, দাদা আমাকে হসপিটালে ভর্তি কর। দাদা বলছে তোর গ্যাসের থেকে হচ্ছে, তুই চুপ কর, কিচ্ছু হয়নি। যাই হোক, ওরকম করে বৌদি অনেক ওষুধ টষুধ খেয়ে পাশে ডাক্তার টাক্তার দেখে কমলো, ওইভাবে থাকলো। প্রত্যেকটা দিন দাদা আমার পেটে জ্বালা পেটে জ্বালা পেটে জ্বালা, এরকম করে 3 মাস কাটালাম। 3 মাস কাটানোর পরে টুকিটাকি ডাক্তার তো তার মধ্যে দেখিয়েছি, রিপোর্ট টিপোর্ট তো করেছি, সেগুলো আর বললাম না। তারপরে আবার আমার মা কি করলো, একদিন সকাল হয়েছে, সকাল হলে আমি মানে খুব মন মরা লাগছে, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রতিদিন ওরকম হতো, ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে আমি কান্না করতাম। তা হঠাৎ বৌদি টৌদি সবাই ঘুমিয়ে আছে, সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে। তা তো আমার মা এখান থেকে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করতো বনগাঁ থেকে বারাসাত, আমার জন্য শুধু। এবার আমার মা আমাকে আমি তার আগে কি করেছে, একজন আমার দাদা বলছে না এরকম তো সহ্য করা যাচ্ছে না, তো নানান দিকে খোঁজ করেছে যে আমার বোনের এরকম একটা অসুবিধা হচ্ছে, তো কি করা যায়। তখন আমাদের পাশে বিরাতে এক জায়গায় একটা তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। তা গেছি, ভালো, প্রথম দিন গেছি দাদার সাথে গিয়ে, তান্ত্রিক আমাকে সব শুনলো টুনলো, শোনার পরে শুধু তখন আমার পেটে জ্বালাই করতো, আর কিছুই হতো না, আর মাথার মধ্যে একটু কেমন হতো। তা তখন উনি আমাকে একটা তেল দিয়েছে,
কি বলবো দাদা, ওই তেলটা আমি এখন নাকে টানতাম, মাথায় দিতাম, আমি যেন একটা পাগল উন্মাদ পাগল হয়ে যেতাম। আমি কি করতাম আমি নিজে জানতাম না, চুল টুল ছিঁড়ে টিড়ে আধা ঘন্টা আমি যেন কেমন একটা করতাম। তারপরে ওরা ওরকম, আমার দাদা বলে এসি চালিয়ে দিচ্ছে, ডাবের জল খাওয়াচ্ছে, মানে কি না করছে আমার দাদা বৌদি আমার জন্য, কিছুতেই কিছু হচ্ছে না। বললাম আমি কিছু করবো না, তোমরা আমাকে পরের দিন সকাল তোমরা আমাকে ডাক্তার নিয়ে চলো। দাদা বললো দাদা আমি দেখছি কোথায় ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। এবার মা বললাম মুখ করছি, মা নিয়ে চলো, খুব গরম পড়েছে। সেই মা নিয়ে গেল ডাক্তারের কাছে। ওখানে গিয়ে আমি ম্যাডাম হচ্ছে, আমার খুব পেট ব্যথা করছে, আপনি আমাকে ওষুধ দেন। উনি মানে সবকিছু এটা করলো, মানে রিপোর্ট টিপোর্ট দেখলো, বলছে তোমার তো রিপোর্ট, তাহলে তোমার কি হচ্ছে? আমি যে আমি জানি না, আমার পেটের মধ্যে জ্বালা করে, আমার পেটে খুব অস্বস্তি হয়, মানে শক্ত হয়ে যায়, কেমন একটা হয়, আমি বুঝতে পারি না আমার মানে কিসের থেকে হয়। তখন উনি বললো ঠিক আছে আমি আপাতত ভালো গ্যাসের ওষুধ দিচ্ছি তোমাকে, একটা লিকুইড আর একটা এমনি ওষুধ, তারপরে তুমি যাও একটা গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখিয়ে নিও। আমি বললাম ঠিক আছে। আবার মনে আশাবাদ যে হয়তো গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখালে আমি ঠিক হয়ে যাব। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে সেই ওষুধ খেয়ে আমি ঠিক হলাম না। গ্যাসের ওষুধ খাচ্ছি, এক একটা 25 টাকা করে দাম, প্লাস ওই লিকুইড ওষুধ, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আমার ভিটামিন ওষুধ দিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না, শরীর খুব দুর্বল। তা যাই হোক, খুব রাগ হচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে, একটা ভয়ানক স্বপ্ন থেকে খুব রাগ হচ্ছে। এবার চুড়িদারটা পরে একার মতন একা হেঁটে চলে গেছে বাড়ির থেকে, কাউকে কিছু না বলে। তখন মা ফোন করেছে, বলছে কি হয়েছে, কোথায় তুই? আমি বলছি আমি রাস্তায়। বলছে তুই এক পা বাড়ির বাইরে বেরোতে পারিস না, তুই রাস্তায় চলে গেলি কি করে, যে বাড়ি যা। মা আমি বলছি না, আমি আজকে মরবো, আমি বাড়ি ঘর দূরে যাবো না, আমার আর ভালো লাগছে না, শরীর নিয়ে আমি আর পারবো না। বলছে তোর ছেলে আছে, তোর ছোট মেয়ে আছে, তোর সংসার আছে, তুই কি করছিস? ঠিক আছে তুই যা, হাসনাবাদের থেকে একটা তান্ত্রিক আসবে বলেছে, ও আসলে তো সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি, তুই একদিনের মধ্যে আনার ব্যবস্থা করছি। মানে আগে তো না হলেও তোমার 70-80 হাজার টাকা তান্ত্রিক আমার খরচা হয়েই গেছে একদিক ওদিক। আমি একটা কথা বলি, আমি মাঝখানে একটা কথা বলি, এ তান্ত্রিকের ভূমিকা, যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে সবারই তান্ত্রিকের ভূমিকা আছেই। আর ওরা এমন এমন ভাবে বলবে না, তোমাকে বিশ্বাস করতে বাধ্য তোমার। তো তখন আমাকে আবার ওই তান্ত্রিক ফোন করে বলেছে যে যতদিন না আপনার নিয়ে থাকতে হবে আমি ততদিন। মা তো কি করবে, ঠিক আছে, আমার মা খুবই মানে মানে কি বলবো, কিছুদিন আগে আমার বাবা মানে 2 বছর আগে আমার বাবা মারা গেছে, ক্যান্সারের পেশেন্ট ছিল আমার বাবা, 5 বছর ভুগে মরে গেছে। তাহলে তো বুঝতেই পারছেন বাবার পিছনে কতটা খরচা হচ্ছে, ঠিক আছে। সেখানে আমার মা একদম শুনলেই বলতে পারো, ঠিক আছে। তার আগে অব্দি আমার মা যত সোনা দানা যা ছিল সবই কিন্তু ওই আমার তান্ত্রিক, আমার শরীর খারাপ, অলরেডি খরচা করেছে, দাদা করেছে, আমার শ্বশুর বাড়ির লোক করেছে। তো যাই হোক, এবার মা বললো ঠিক আছে লাস্ট একটা চেষ্টা আমি করবো। আমি বলছি মা 5,000 টাকা আবার দেবো তুমি? বলছে না আমার তো নিয়ে আগে, আমার তো ঠিক আছে আমি যেভাবে হোক জোগাড় করে আমি নিয়ে যাচ্ছি। যাই হোক আমার মা উনি রাত্রিবেলা মানে টোটাল 5,000 টাকা নিয়েছে, প্লাস 1,000 টাকার বিল করে দিল, একটা রূপোর মাদুলি, একটা শাড়ি, প্লাস ওনার খাওয়া দাওয়া সবকিছু করে একদিন থেকে আমাকে চান করিয়ে মানে পরে করলো। এবার ভালো, উনি করানোর মানে চান করানোর পর আমার মনে আশ্বাস দিল, একটু ভালো থাকলাম। থাকার পরে আবার মানে পরের দিন সকালে যে যার মতো নর্মাল উনি বাড়ি ফিরে যাবে, হঠাৎ আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাথরুমে গেছি, বাথরুম থেকে চান করেছি, চান টান করে এসে উনি আমাকে বলছে তোমার শরীরটা খুব দুর্বল দুর্বল, তুমি দুটো ভাত খাও মা। উনি আমাকে বলছে তান্ত্রিকটা। উনি একদিন আমার বাড়িতে ছিল, আমার দাদার বাড়িতে। আমার বাড়িতে না, আমি বাড়িতে থাকতেই পারতাম না দাদা, হয়তো আমি আমার দাদার বাড়িতেই ছিলাম। তখন উনি আমাকে বলছে তুমি ঠিক হয়ে যাবে দেখো। তখন আমি তখন হঠাৎ মানে আমার পেটের মধ্যে কেমন একটা করছে, তখন আমি ঘরে গিয়ে কান্না করে পড়েছি, দাদা আমাকে বাঁচা, আমার কেমন হচ্ছে পেটের মধ্যে। হ্যাঁ তখন আমার এতটা কান্না করেছি আমি। তখন আমার বৌদি বলছে কি অনেক তো তান্ত্রিক হলো, অনেক তো কিছু করেছে, এবার তোমার পেটের মধ্যে কি হচ্ছে আমি তোমাকে দেখবো, ঠিক আছে, যা টাকা লাগে আমি বুঝবো, ঠিক আছে তুমি কেঁদো না, ঠিক করো। আমি বললাম এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন আমার দাদা বৌদি বেরিয়ে গেল আমাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ভালো একটা গ্যাস্ট্রোলজি ডাক্তারের ঠিকানা পেলো, তা উনি খুব আশা নিয়ে গেছি যে বোধহয় আমি গ্যাস্ট্রোলজি ডাক্তারের কাছে গেলে আমার গ্যাসটা কমবে। মানে তখন কি বলবো দাদা, জলটুকুনি খেয়ে আমি সহ্য করতে পারতাম না, আমার গ্যাস হতো, এখানটায় কে থাকতো, পেটে জ্বালা হতো, নানান রকম। তখন গেলাম, তা বললো এখন হবে না, বিকালে। তো যাই হোক দাদা বললো আমাকে বাইকে করে বাড়িতে করে না দাদা কিছু, সারাদিন পরে 3টের সময় গিয়ে এই কটা ভাত খেতাম ভয়তে। ওরা আমাকে কত বলে তুমি দুটো পেট ভরে ভাত খাও, আমার বৌদি আমাকে বলে দুটো পেট ভরে ভাত খাও।
আমার ভালো লাগে না খেতে, আমি কি করব বলো, আমি খেতে পারতাম না। এবার যাই হোক সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলে, ওখানে আমি বসতে পারছি না, সবার কাছে জিজ্ঞাসা করছি পেটে জ্বালা করলে কি হয়, হ্যাঁ কিসের থেকে কি হচ্ছে, মানে আমি যেন ডাক্তার দেখেছি, সবাইকে জিজ্ঞেস করছে। হ্যাঁ তখন এ বলছে মানে আলসারের থেকে হয়েছে, ও বলছে পেটের মধ্যে একটা নাড়ি আছে সেখান থেকে হয়েছে, ও বলছে ইন্ডোস্কোপি করতে দেবে, এর মধ্যে একটা নাড়ি ঢোকাবে। মানে নানান রকম চলছে, ঠিক হতে পারছি না, একবার বসছি একবার উঠছি, একবার বসছি একবার উঠছি। যাই হোক এরকম করার পরে তারপরে আমি তোমার ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বলছে দেখে আমাকে বলছে এত রোগা কেন, কি হলো না, তার আগে কি করলো ওয়েট মাপলো, সেখানে আমার 2 কেজি ওয়েট কমে গেছে। আমার মাথার মধ্যে ঘুরে গেল ওয়েট কেন কমছে, কি আমার ক্যান্সার হয়ে গেল? ফোনে দেখেছি ওয়েট কমে গেলে ক্যান্সার হয়ে যায়, আর আমার বাবার ওয়েট কমে যেত, তাহলে কেন হতো? এবার তখন ডাক্তার বলছে কি হয়েছে, কি ভাবো, মনে বড় রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, এটা ভাবো, মরে যাবা, যাবা যাবা কি আছে, ডাক্তার আমাকে বলছে। আমি বলছি না স্যার আমার পেটের কি একটা হচ্ছে, আপনি দেখেন। তা উনি আমাকে বোঝালো, বলছে রিপোর্ট তো তোমার সবই ঠিকঠাক আছে, ঠিক আছে দেখা যাক পেটের মধ্যে রিপোর্ট গ্রহণ করে কি হয়। এবার ঠিক আছে রিপোর্ট দিল, কিছু ওষুধ দিল, ওষুধটা রাত্রে এসে খেয়েছি, জানি সেরে যাবে, পেটটা ঠিক হয়ে যাবে। খাওয়ার পরে পেটটা আরো উল্টো রিয়াকশন করছে, পেট যেন আরো শক্ত হয়ে যাচ্ছে। এবার এরকম করার পরে আবার এরকম করার পরে তারপরে এবার বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে কিছু রিপোর্ট দিল, বৌদি আমাকে নিয়ে যাচ্ছে রিপোর্ট করাতে, রিপোর্ট করাতে আমাকে নিয়ে যাচ্ছে। তা যাই হোক এমআরআই করলাম, ইন্ডোস্কোপি করলাম, ইন্ডোস্কোপিটা করতে পেরেছিলাম না। তা যাই হোক ওই এটা করলাম, করার পরে ইন্ডোস্কোপি করার সময় কি একটা সমস্যা হয়েছিল, তারপরে তার মধ্যে আমার মা আবার কল্যাণী এমসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল যে নিয়ে যাবে বলে। আমি খুব কান্না করতাম, আমার পেটের মধ্যে মনে হতো কি নড়তো, আমার মনে হতো জল নড়তো, এরকম একটা ব্যাপার। তা যাই হোক মা বললো নিয়ে যাবে, তাহলে আমি কি করে যাবো, আমি তো যেতে পারবো না, আমি তো ট্রেনে বাসে উঠতে পারছি না, আমি কিভাবে যাবো? তা তখন দাদা বাইকে যাওয়ার কথা ছিল, তো খুব ঝড় বৃষ্টির মধ্যে যেতে পারিনি বলে একটা গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে গেল। ওখানে এমসে গেছি, এমসে যাওয়ার পরে মেডিসিন ডাক্তারের কাছে গেছি, গেলে বলছে স্যার বলছে কি হয়েছে, আমি বললাম স্যার আমার এরকম পেটের মধ্যে জ্বালা করছে, আমার কি যেন একটু না। তার আগে আমার বৌদির কাছে, বৌদি বলছে কি তুমি কাঁদছো কেন, শুধু কান্না করতাম, শুধু কান্না করতাম, কথা বলে ভ্যা ভ্যা করে বাচ্চাটার মতো কাঁদতাম, আমার বড় রোগ হয়ে গেছে, তোমরা কেউ বুঝতে পারছো না, আয়নাতে নিজেকে দেখে ভাবতাম কি আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমার এরকম কেন হচ্ছে। আর ওদেরকে বলতাম কি তোমরা বুঝতে পারছো না আমার ভেতরে বড় রোগ হয়ে গেছে, আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমার চুড়িদার গুলো গায়ের থেকে ঢিলা হয়ে যাচ্ছে, কেন তোমরা বুঝতে চাইছো না আমাকে? আমি বোঝাতে পারতাম না দাদা কাউকে, সব থেকে দুঃখজনক আমার না বোন, তুমি যেটা বলছো না এটা স্বাভাবিক, এটা কাউকে তুমি বুঝিয়ে পারবে না প্রথমত। আর সব থেকে তোমার শারীরিক সমস্যাগুলো কি কি হতো, সবাইকে যদি খুলে বলতে তাহলে ভালো হতো, শারীরিক সমস্যা আর কি কি হতো? এবার আমি মেডিসিন ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল, এবার তার বৌদিকে বলছি কি আমি কি বলবো ডাক্তারের কাছে গিয়ে, আমি হাওয়া করে কাটছি, আমি তো বোঝাতেই পারছি না তোমাদেরকে যে আমার কি হচ্ছে, তাহলে আমি ডাক্তারকে কি বলবো? তখন আমার বর আর আমার বৌদি বলছে কি আমি বলবো। যাই হোক ওখানে গেলাম মেডিসিন ডাক্তারের কাছে, মেডিসিন ডাক্তার আমাকে দেখলো, দেখা টাকার পরে আমি বললাম স্যার আমার এই হচ্ছে, আমার বৌদি বললো। তখন উনি তো বুঝতে পেরেছে, উনি আমাকে একটা নার্ভের ওষুধ দিল, প্লাস একটা গ্যাসের ওষুধ দিল, আর নার্ভের ঘরে পাঠিয়ে দিল। তখন আমাকে যখন নার্ভের ডিপার্টমেন্টে নিয়ে গেছে, আমাকে ফর্ম ফিল আপ করাচ্ছে ওখানে, আমার কি হয়, আমার ওয়েট কতটা, আমার প্রেশার কি, আমার মানে জন্মগত ঠিকুচি গোষ্ঠী হচ্ছে। তখন আমি আরো কাঁদছি ভ্যাবা করে, আমি নার্ভের ঘরে যাবো না, মানে এমন একটা ওখানে গেলে আমার মাথায় কারেন্টের শর্ট টট কিছু দেবে, হ্যাঁ আমার মুখ থেকে সব কথা বার করবে, আমি এমনি বলতে পারছি না। এবার ওরা আমাকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম এরকম এরকম ব্যাপার। তা ওখানে আমার উনি দেখার পরে একটা ওষুধ দিল, দেওয়ার পরে আমার কাউন্সিলিং হলো। হওয়ার পরে সেই কাউন্সিলিং ঘরে মানে লাইনে বসে আছি একজনের পরে আমি দূরে চলে গেছি, গিয়ে আমি ফোনে দেখছি সাইকোথেরাপি কি, ইউটিউবে সার্চ করছি সাইকোথেরাপি কি হয়, এরকম দেখছি। দেখার পরে আমার বর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে বলছে তুমি যাও, একা একা ঢুকে এসেছি, আমি ম্যাডামের বসে আছি আমার পেছনে, যদি ফট করে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আমি ওষুধে খুব ভয় পাই দাদা, ভীষণ ভয় পাই। তখন যাই হোক উনি কাউন্সিলিং করলো, করার পরে আমাকে বাইরে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে আমার হাজবেন্ডের সাথে কথা বললো, ভালো মুডে আমি হাসি খুশি ভাবে গেলাম, যে গাড়িতে উঠেছে আমার মুখ কালো হয়ে গেছে, আমার ভেতরে বড় কোনো রোগ হয়েছে, আমার মাথায় এটাই ঢুকে আছে। এবার যাই হোক ওখান থেকে বাড়ি গেল, বাড়ি গিয়ে বলছে আমি ভাত টাত কিছু খাবো না। খাওয়ার পরে এবার তখন খেলাম না কিছু, বেরিয়ে গেছি, আবার রাগ করে বেরিয়ে গেছি, কেন আমাকে নার্ভের ওষুধ দিল, আমি কি নার্ভের পেশেন্ট? আমি তো নার্ভের পেশেন্ট না, আমার পেটে জ্বালা হচ্ছে, তাহলে ওরা কেন বারবার আমাকে নার্ভের ওষুধ দিচ্ছে বলে রাগ করে বাড়িতে বেরিয়ে গেছি। যাই হোক ছেলে ফোন করে অনেক বোঝানোর পরে বাড়ি আসলাম, এসে আমার বর আমাকে অনেক বোঝালো টোঝালো যে ডাক্তার নিশ্চয়ই কিছু বুঝেছে তাই তোমাকে ওষুধ দিতে, তুমি কেন এত উত্তেজিত হচ্ছে। দাদা কি বলবো,
একটা অবধি আমার দাদা, বৌদি, আমার ভাইয়ের বউ, আমার মা, আমার হাজবেন্ড, আমার ছেলে যুদ্ধ করলো ওই ওষুধটা খাওয়ানোর জন্য। আমি খাইনি। নার্ভের ওষুধ আমি খাবো না, নার্ভের পেশেন্ট না, আমি ওষুধ খাবো না, আমি খাবো। যাক দাদা, পরের দিনের থেকে ওরা আমাকে, আমি বললাম আমি খাবো, ঠিক আছে আমি খাবো। তা ওরা জানতো আমি ওষুধ খাই, কিন্তু আমি নার্ভের ওষুধটা খেতাম না। আমি শুধু জাস্ট একটা গ্যাসের ওষুধ খেতাম, আর খেতাম না। এবার এক সপ্তাহ যায়, হঠাৎ আমার শুরু হলো তার মধ্যে মানে মনে হচ্ছে আমি মাতালের মতো টলছি। রাত্রির বেলা যখন খেয়ে শুতে যাচ্ছি তখন। তা আমার মা ভেবেছে আমি বোধহয় ওষুধ খেয়েছি, তার জন্য আমার এরকম হচ্ছে। এবার শুতে যাওয়ার তার আগে আমার যেটা হতো, সিমটম যেটা ছিল সেটা হতো আমার পুরো শরীর গরম হতো, ঠিক আছে, আর গা হাত পা জ্বালা করতো। শুধু গা হাত পা জ্বলে যেত আমার, সারাদিন গা হাত পা জ্বলতো। খুব চান করতাম, মিষ্টির জল টল খেতাম, এরকম করতাম। তারপরে আবার শুরু হলো কি মাথা কেমন করা। এরকম করতে করতে একদিন যায়, দুদিন যায়, তারপরে কি দেখি, তারপরে আমার মাথা মানে চেপে আসছে, মনে হচ্ছে আমার এক্ষুনি রাত হলে এরকম হতো দাদা। সন্ধ্যে হতো তখন প্রতিদিন এক টাইমে মাথা ধরতো, গলার এখানে টোপলা মতন বেঁধে থাকতো। দিন দিন সিমটম গুলো বেড়ে যাচ্ছিল। এর নাকের এখানে টিকটিক করতো, চোখের এখানে টিকটিক করতো, এই কানের এই যে সাইডটাই মানে টেনে ধরতো, ঠিক আছে। পেটে তো ব্যথা আছে, তোমাকে আগে বলতাম। গা হাত পা যন্ত্রণা করতো, মানে যন্ত্রণাটা ঠিক কোথায় হতো আমি বোঝাতে পারতাম না। এবার নার্ভের সার্চ করলাম, তখন আপনার এরকম এরকম মানে সমস্যা হয়। তখন আমি ভয়তে আর টেনশন মাথার মধ্যে রাখতে পারলাম না। তখন আমি কি করব, তখন মাকে বললাম, ভাই বউকে বললাম। তা মা বলছে কি, তাহলে তুই ওষুধটা খাবি তো আজকে থাকতে? আমি বললাম আমি খাবো, কিন্তু সেটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে। ততদিন পর্যন্ত আমার দাদার বাড়ি ছিলাম। তবে ওই বাড়িতে মানে আমি কি করবো আমি মাথায় ঠিক পেতাম না, ঠিক আছে। তখন আমার বাড়ির সবাই আমার কাছে ভালো থাকতাম। কখনো দাদা যদি কোথাও দূরে ডিউটি করতে বলতো, তো দূরে যেত, আমার বুকের মধ্যে টিকটিক করতো, এই আমার দাদা চলে যাচ্ছে, আমার যদি কিছু হয় আমাকে হসপিটালে নিয়ে যাবে কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। গিয়ে মানে যখন যাচ্ছি মানে যখন যাচ্ছি গেলাম কিন্তু ভালো, বাইরে বেরোলাম ভালো। হঠাৎ দেখছি মানে যেই মানে আমার শ্বশুর বাড়িতে পৌঁছেছি, তখন আমার মাথা ব্যথা এরকম ঠেসে ধরছে, যন্ত্রণা। আর ঘাড় এরম করতে পারছি না, ঘাড় যন্ত্রণা করছে, গলা ফলা যেন এতে একটু অবাক। আরেকটা জিনিস হতে কিন্তু আমার গলাটা অবাস হয়ে যেত, গলার ভেতর কানের মধ্যে টিকটিক করতো, কান টান গুলো নেপাশটা হয়ে যেত, হাত অবাস হয়ে যেত, এরকম হতো। অনেক অনেক কিছু হতো, মনে করতে পারছি না আর মনে। এবার কি বলো তো, মানছি যে তোমার 5 বছরের গল্প, এত অল্প সময়ে তো আর শোনানো সম্ভব না। আমি তো তার যতটুকু মানে শোনা যায় আমি ততটুকু বলছি তোমাকে। অনেকে ভাবে যে তার গল্প, তুমি এই যে শর্টকাটে বলো না, অনেকে হয়তো শুনে ভাববে যে তুমি কষ্ট করোনি, কিন্তু তুমি যখন প্রথম আমার সাথে জয়েন হয়েছিল, তোমার কষ্টের লেভেল তো আমার ভালো করে জানা রয়েছে। প্রচন্ড কষ্ট দাদা, গা হাত পা কাঁপতো, আমি কত বলবো। মানে এই যে কষ্ট, সব থেকে বড় কষ্ট আছে, মনে আছে, সব থেকে বড় কষ্ট হলো এটা কাউকে বোঝানো যায় না। সেটাই। আমি ওষুধটা খেলাম, খাওয়ার পরে রাত্রে ওষুধ মানে মাথা যন্ত্রণা করছে। তখন আমার শাশুড়ির আবার মাইগ্রেন আছে। ফের আবার আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি, ও মা তোমার মাইগ্রেন আছে, তোমার কি সমস্যা হতো? বলছে আমার তো এক সাইড যন্ত্রণা করতো, আধা কপাল যন্ত্রণা করে, এক সাইড যন্ত্রণা করে। আমি যে আমার মনে হয় মাইগ্রেনও হয়ে গেছে, ঠিক আছে, আমার যন্ত্রণা করে মানে আমার মাইগ্রেন হয়ে গেছে। তখন আমার বারবার বলছে, দেখ তোর নার্ভের প্রবলেম হচ্ছে, অন্য কিছু না, তুই ওষুধটা খা। এবার ভালো কথা, ওষুধটা খেয়েছি। খাওয়ার পরে আমি নিজে আমার শাশুড়ির ঘরে এসি আছে, ওখানে শুতে গেছি আমার বরের সাথে, আর আমার মাটা সবাই উপরে গেছে। এবার আমার মাইন্ডটা যে ঢুকে রয়েছে ওষুধটা খেলে আমার অসুবিধা হবে, সেটা আমার কোথায় যাবে। ওষুধটা খেয়েছি, খেয়ে 10 মিনিট 15 মিনিট ঘড়ি হচ্ছে কি হচ্ছে, আধা ঘন্টা যে হয়েছে দাদা, আমি লাফিয়ে উঠে আমি শাশুড়িকে বলছি আমি এখানে শোবো না, আমি আমার মায়ের কাছে যাবো। আমার মাকে না, মা হাত নিয়ে বুকের ওপর রেখে শুতাম, আমি যে আমার মার কাছে যাবো। রাত্রে চলে গেছি আমার মার কাছে ওপরে, রাত্রে শুলাম। আর এইটা অব্দি আমার কোনো ঘুম নেই তোকে। মাথাটা একটা যন্ত্রণা করছে, নিজের চুল ফিস করছি। রাতটা 2:30 পরে কি করে তুমি পুরো পরিবারকে মাথায় তুলে রেখেছিলে না? আমার খুব খুব করেছে আমার পরিবার, আমার পুরো পরিবার কষ্ট। আর তারপরে সবথেকে বড় কষ্ট মানে যে লস করেছে, সব থেকে বড় কষ্ট আমার মা পেয়েছে, প্রচন্ড। সত্যি দাদা, মানে আমার মানে মানে আমি একটা বাচ্চার মতন হয়ে গেছিলাম। আমার ছেলে মেয়ে কোথায় ছিল আমি নিজেও কিন্তু জানি না।
কিন্তু আমি আমার সবসময় মাকে আঁকড়ে ধরে বসে থাকতাম, মা আমার হাত, মাকে জড়িয়ে শোবো, মার হাতটা আমার বুকের উপরে রেখে শোবো, মন করতো আমার মা যদি আমার কাছে একটু থাকতো আমার মানে শান্তি হতো। যাই হোক, রাত তো কোনো রকম পার হলো, সকাল হলে মাকে গালাগালি দিচ্ছি, মুখও করতাম দাদা, মাকে উল্টো পাল্টা বলতাম, তুমি কেন আমাকে ওষুধ খেয়েছো, হ্যাঁ আমার এরকম কষ্ট হচ্ছে, মা বলছে ঠিক আছে তোর কষ্ট হচ্ছে তো ঠিক আছে, তাহলে তোর ওষুধ খেতে হবে না, ওষুধ। সে যাই হোক, তোমার কষ্টের গল্প তো অনেক বড়। মানে মানুষের তো এই যে মানসিক সমস্যা চলাকালীন যে গল্পটা মানুষের শেষ করতে পারবে না যদি মনে মানে করতে শুরু করে। তো তো বাদ দাও, এখন যারা যারা মানসিক সমস্যার মধ্যে ফেসে রয়েছে, আগে তুমি বলো তুমি এখন কেমন আছো আগের তুলনায়? এখন এখন মানে আগে কি কি বলো বলো। এখন ভালো আছি। যখন এরকম হলো তারপরে যাই হোক, সেখান থেকে আমি তোমার সার্চ করতে করতে তোমার ভিডিওটা পেলাম। যখন ফার্স্ট মানে এরকম সারাক্ষণ তো করতাম, তারপরে একটা স্যারের মানে ভিডিও দেখতে দেখতে তোমার ভিডিওটা দেখলাম, যে তুমি বলছো 12 বছর কষ্ট পেয়েছি। হ্যাঁ, তারপরে তোমার প্রথম ভিডিওটা দেখে আমি নিজে নিজে ট্রাই করেছিলাম। তো কি বলবো দাদা, আমার মানে 100%-এর মধ্যে আমার 50% আমি তোমার এই ভিডিও দেখেই আমি সুস্থ হয়ে গেছি, ঠিক আছে। তা বেশ কিছুদিন নিজে নিজে ট্রাই করেছিলাম যে দেখি আমি পারি কিনা, তা পারলাম না। কারণ যখনই আগে পারতাম, তা যখনই সিমটম গুলো না আসতো না তখন আর নিজেকে ধরে রাখতে পারতাম না, তখন ভেঙে পড়তাম। তা যাই হোক, তোমাকে তো বললাম যে দাদা আমি জয়েন হতে চাই, আমি জয়েন হলাম। তুমি তোমার সাথে জয়েন হওয়ার পর অনেক ভালো আছে। আমি একা বেরোতে পারতাম না, আমার ছেলে মেয়েকে আমি কাছে নিতে পারতাম না, আমি কিছু খেতে পারতাম না, আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, একদমই খেতে পারতাম না, ছাতু খেয়ে থাকতাম, ভাতে জল ঢেলে জল ভাত খেয়ে থাকতাম, যা কোনোদিনও খাই। হ্যাঁ বোন, জানি এই সমস্যাতে কত খেতে বসলাম না কত কষ্ট যারা একমাত্র ফেস করেছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মানে কিছু কিছু মানুষ এমন ছিল যারা মানে বোঝাতে তো পারিনি, এমন আমাকে কথা শুনতে হয়েছে যে আমাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেবে, পাগলা গারোতে পাঠিয়ে দেবে, অনেক অনেক কথা শুনতে হয়েছে। যখন মানে উত্তেজিত হয়ে পড়তাম তখন তো বুঝতাম না দাদা, তোমার সাথে কথা হওয়ার পরেই তো আমি বুঝেছি যে মানে এই জিনিসগুলো উত্তেজিত হলে আরো বেড়ে যায়। তা তখন তো বুঝতাম না, তখন শুধু মানে কি করে বেরোবো এর থেকে, আমি কষ্ট সহ্য করতে পারতাম না, যাকে পারতাম তার পায়ে জড়িয়ে ধরে কান্না করতাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। এমনই ঠিক করলাম যে বাঁচবো না, আমি মরে যেতে চাই। যারা যারা এই সমস্যার মধ্যে ফেসে রয়েছে তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে আমি বলবো এটা একটা মানে মনে সাহস রাখতে হবে, ঠিক আছে। আর সব থেকে একা একা তোমার ভিডিও দেখে ট্রাই করলে হবে না, যে কোনো একটা কাউন্সিলিং নিতে হবে, যে কোনো অবশ্যই একটা কাছাকাছি যে কোনো মানসিক ডক্টর থেকে কাউন্সিলিং নিয়ে একজন সাপোর্ট দরকার রয়েছে যে বোঝাবে। আগে তো তুমি তো আমাকে একটা ইয়ে করতে, যে আমি বাচ্চাদের মানে কোলে নিতে না বা কাছে নিতে না, এখন কি অবস্থা সেদিকটার ওটা জানতে চাই আমি। সবই তো করি, এখন এখানে বাপের বাড়িতে আছি, ওরা করতে দেয় না, তাও সবই করি। আমার মেয়েকে খাওয়ানো, চান করানো, মেয়ের সাথে সময় কাটানো করি আমি। এক কথায় বলতে গেলে আগের লাইফ লিড করছো, তাই তো? আর সপ্তাহে তাড়াতাড়ি হয়তো আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব। মানে এখন আমার হাজবেন্ড বাড়ি নেই বলে আমি এখন যেতে পারিনি, তো আমি খুব 2-1 দিনের মধ্যে চলে যাব। এখন অনেকটাই ভালো আছি। সত্যি দাদা খুব কষ্ট, তা তোমার সাথে কথা বলার পরে সত্যি আমি একটা নতুন জীবন পেয়েছি। মানে এর যা কষ্ট আমার তো টার্গেট হচ্ছে যে মানুষকে একটা সঠিকভাবে একটা সঠিক পরামর্শ দিয়ে যদি আমি স্বাভাবিক লাইফে নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে যে এই যে মানসিক সমস্যার যন্ত্রণা যে কত কষ্টের, আমি তো ভালো করে ফিল করি। কাউন্সিলিং নেয়, কিন্তু এই যে তুমি যেভাবে এমন না তারা সেরকম ভাবে করতে পারে কাউন্সিলিং। কথাটা বলছি, আমি তো অনেক মানে নার্ভের ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলিংও করেছি, তো অনলাইন করিয়েছি। তা আমি কি বলতো দাদা, আমি এটুকুই বুঝলাম যে মানে ওটার থেকে ভালো কারোর গাইড নিলেই বোধহয় ভালো হতো, ঠিক আছে। আর কারোর গাইড নিলে ভালো হতো। আর একটা কথা, ওরা শুধু ওষুধ দিতে ব্যস্ত দাদা, এই যে রোগটা সম্বন্ধে মানে যে রোগটা সম্বন্ধে তারা বুঝে বলে না। তাই এটা সব থেকে বড় কথা, এই যে রোগটা না সবার আগে বুঝতে হবে। অবশ্যই এগুলো কি বলতো ডিপার্টমেন্ট ভাগ থাকে, সাইকিয়াট্রিস্ট আলাদা, সাইকোলজিক্যাল কাউন্সিলর আলাদা, তো অবশ্যই একজন কাউন্সিলরের হেল্প দরকার এই সময়। না দাদা, তাও কি বলতো ওরা বুঝিয়ে বলে না। আমি তো দেখেছি, আমি যখন লাস্ট যে নার্ভের ডাক্তারের কাছে গেছিলাম, আমি ডাক্তারকে অসম্মান করছি না দাদা, কিন্তু আমি যে লাস্ট
গেছিলাম, আমি ওনাকে বললাম যে স্যার আপনি, আমার তো এরকম সমস্যা হচ্ছে, তা ওষুধটা খেয়ে আমার প্রচন্ডই কষ্ট হচ্ছে। তো উনি আমার সাথে একটা মানে রুক্ষ ব্যবহার করে বললো, নার্ভের ওষুধ খেলে সবারই কষ্ট হয়, ঠিক আছে। তা আমার মনে তখনই একটা জেদ চেপেছিল যে আমি ওষুধ ছাড়াই ভালো হবো, আমি ওষুধ ছাড়াই আর ভালো ওষুধ হবো। ছাড়াই তুমি তাই তো আমার তোমার কাছে বারবার, বলো বলো। আমি ওষুধ ছাড়াই মানে এতদিনের জার্নিতে আমি একটা ওষুধ খেয়েছি, একটা। তাও ভালো। কিন্তু তোমার সেই আমার মনে পড়ে, তোমার তো বেশি দিন পুরনো তো না, যে অল্প দিনে তো তুমি এখান থেকে রিকভারের দিকে গিয়েছো। মানছি এখনো পুরোপুরি তুমি সুস্থ না হলেও যেটুকু আছে চলতে পারবা, তাই তাই না? আমি চলতে পারি। আর যদিও ছোটখাটো কিছু সিমটম আসে, বলবো না আসলে, ছোটখাটো কিছু অল্প অল্প বিষয় আসে, তো সেটাও আমি ম্যানেজ করতে পারি, অসুবিধা হয় তাহলে না আর আমার। কি। আমি যেখানে আমার ভয় লাগে সেখানে আমি বেশি করে যাই, ঠিক আছে। রাস্তায় চলতে পারতাম না, আমি একাই বাজারে যেতে পারি, একাই আমি সবকিছু করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর কি চাই আর তাহলে? বাকি সব আর একটা কথা মাথায় রেখো বোন, এই যে সমস্যা না, যে মানছি একটা কোথাও কেটে গেল, কাটার পরে হয়তো তুমি মেডিসিন খেলা কি যাই করলা, কাটা হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু একটা যে ছাপ, যে দাগ, এটা মিটতে কিন্তু বোন একটু সময় লাগবে। হ্যাঁ, এটা সময় লাগে, এটা ধৈর্য রাখতে হবে, ধৈর্য, আত্মবিশ্বাস, এছাড়া এর কোনো, আর সব থেকে বড় কথা একজনের গাইড নিতে হবে। সেটাই। কারণ এই যখনই কেউ ট্রাই করতে যায়, যখনই মানে এগুলো না আসবে না, তখনই সে নার্ভাস হয়ে পড়বে, আবার ব্যাকে চলে যাবে। ওটা একটা গাইড নিতেই হবে তাকে। সব থেকে ভালো হয় আমার তোমার গাইড। না না, সবাই সবাই যদি, ও তুমি কি বলতে চাও, সবাই যদি আমার থেকে গাইড নেয়, আমি যেভাবে মানুষকে গাইড দিই, আমি বেশি জনকে গাইড করতে পারবো? পারবে না দাদা। আর মধ্যে থেকেও মানে দেখো, সারাদিনে একটা কথা বলতে যথেষ্ট। সারাদিনে কি মানে আমি তোমাকে যে পরিমাণ মানে জ্বালাতন করতাম, দাদা আমার এইটা হচ্ছে, আমার ওইটা হচ্ছে, আর তুমি যে কথাটা বলে দেবে, আমি তো বেশিরভাগ কি করি জানো তো দাদা, আমি বিরক্ত না করে আমি নিজে নিজে ট্রাই করি। আর তোমার হোয়াটসঅ্যাপের যে কথাগুলো যখন আমার কথাগুলো শুনি, ব্যাস আমি ওতেই আস্তে আস্তে হ্যাঁ বোন, আমি তোমাকে সঠিক একটা পরামর্শ দেব, তোমাকে ওইভাবে মেনে চলতে হবে। তুমি যদি বারবার ফোন দাও, আমি তোমাদেরকে বলে থাকি যে যখনই সমস্যা হবে তুমি কল দাও, কিন্তু তুমি যে বারবার কল দাও না, এটা তুমি রিকভার হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেভাবে বলছি আমি এভাবে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এটাই তো আমি বুঝেছি যে বারবার যদি আমি তোমাকে কল দিই, তাহলে তো তুমি হয়তো আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, কিন্তু আমি তো তোমার সাহায্য মানে সব দিন যদি আমি তোমার সাহায্য নিতে থাকি, তাহলে তো আমি একা একা বেরোতে পারবো না। সেটাই বোন। না, তুমি অনেকটা বুঝেছো, অনেকটা ভালো লাগলো, তোমার গল্পটা হয়তো অনেকে মন দিয়ে শুনবে। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য, মানুষকে শোনানোর জন্য। তোমাকে অনেক 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 ধন্যবাদ, আমি মানে এমন একটা নরক যন্ত্রণার মধ্যে থেকে বার করার জন্য। সত্যি দাদা, আমি খুব কষ্টের মধ্যে ছিলাম। না বোন, সব থেকে বড় কথা, আমার বাচ্চাদের আমি দেখতে পাচ্ছিলাম না। আমি আমার বাড়ির লোকজন আমার জন্য কষ্ট করতাম, মা আর আমার সন্তান আর আমার স্বামী, এদেরকে আমি একদমই মানে পড়াশোনা করতে পারছিলাম না। সেখান থেকে বেরিয়ে এসে অনেক ধন্যবাদ দাদা, আমি কোনোদিনও ভুলবো না। না বোন, অবশ্যই তোমরা আমার বোন, দাদা, ভাই সবাই আছে। আমি যথেষ্ট চেষ্টা করি মানুষকে এখান থেকে নরক যন্ত্রণা থেকে একটু রিকভার করার জন্য, একটু ভালো দিকে নিয়ে আসার জন্য। তো চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর চলো ভাই আজকে। আর হ্যাঁ, শেষের বেলা একটা কথা, আমার প্রতি কোনো অভিযোগ আছে নাকি? না না, তুমি কোনো অভিযোগ বলো না, এরকম বলো না তুমি। অভিযোগের কথা, যে মানুষটা হাসতেই ভুলে গেছিল, আজকে দেখো না, সত্যি আমি হাসি কি মানে একটা টিপ পরবো, টিপ বলো, কানের বলো, একটা সিঁদুর পরবো, এটা নিয়েও তো আমার বর একদিন বলেই ফেললো যে তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম কেন? তুমি তো সিঁদুরই পরো না, হাতের থেকে শাখা পলা আইসকি যা ছিল সব খুলে ফেলেছি জ্বালার জন্য, গায়ের মধ্যে জ্বালা করতো। কি বলবো তোমার। বুঝছি বোন, চলো, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো আজকে এইটুকু। আবার যদি নেক্সট টাইম হয়তো আর একটু বেটার যখন হবে, হয়তো তোমাকে আবার রিকোয়েস্ট করতে পারি যে বাকি গল্পটা আবার পরে হবে, ঠিক আছে? তো ভালো থেকো, কেমন? ঠিক আছে, আচ্ছা ভাই। ঠিক।